আমি সংচাংম্র বাড়ি আলীকদম বান্দরবান পায়াপাড়া থেকে মৃতের মধ্যে প্রথম নারী ডাক্তার। বাসায় এমন পরিস্থিতি ছিল যে আসলে ওখানে খাতাও ছিল না, কলমও ছিল না। তো বাবা আমাকে কিভাবে পড়াশোনা শিখাইতেন, ধুলোবালির মাঠে উনি আঙ্গুল দিয়ে একে একে দেখাইতেন স্বরে অ, স্বরে আ, ABC। এভাবে হচ্ছে বাবা থেকে প্রথম যে শিক্ষাটা আমি গ্রহণ করি এটা হচ্ছে এভাবেই ছিল। এরপরে বাবা চিন্তা করছে এখানে তো সীমাবদ্ধ থাকা যাবে না, মেয়েকে পড়াশোনা করাইতে হবে, আরও ভালো কিছু করাইতে হবে। আমার মা যখন অসুস্থ ছিলেন তখন অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। তখন আমার বাবা ভেবেছেন যে যদি পড়াশোনা জানতো তাহলে ওষুধ নাম সম্পর্কে ধারণা থাকতো। সেটা আমার বাবা তখন বুঝতে পেরেছিলেন যে শিক্ষাটা আসলে দরকার। এই জন্য আমাদের প্রত্যেক ভাই বোনকে পড়াশোনা করিয়েছে। আমাদের গ্রামে একটা স্কুল ছিল, পায়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু কোনো টিচার না থাকায় সেটা অচল অবস্থায় থাকে। আমরা মনে হয় মাত্র 3 জন ছিলাম স্টুডেন্ট, যার কারণে টিচার থাকতে চাচ্ছিলেন না। পরে বাবা আমাকে দূরে একটা স্কুলে পাঠিয়ে দেন, সেটা হচ্ছে আলীকদম তৈরাং হোস্টেল তৈমুতে। আমি ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত সেখানে পড়ি। কিন্তু আমি তখন জানতে পারি যে বাবা আসলে আমাদেরকে পড়াশোনা করানোর কারণে হচ্ছে যাতে আমরা রোগ সম্পর্কে জানতে পারি। ডাক্তারের জন্য যে সায়েন্স পড়া লাগে তখনও তিনি জানতেন না। তিনি ভাবতেন যে পড়াশোনা করলে বোধহয় ডাক্তারি করা যাবে। এই হিসেবে তিনি আমাদেরকে পড়াশোনা করাইতেন। আলীকদমে কোনো সায়েন্সের টিচার ছিলেন না, কিন্তু আবার আমাদের কোনো টাকা পয়সা হাতে ছিল না, যার কারণে আমরা দোটানার মধ্যে পড়ছিলাম যে এখানে থাকবো, এখানে থাকলে তো আমাদের কোনো ভবিষ্যৎ নাই। এরপরে সেন্ট জোসেফ থেকে একজন টিচার আসছিলেন আমাদের আলীকদমে, উনি আমাদেরকে সেখানে ভর্তি করান। কলেজে আমার ফ্যামিলির ইচ্ছে ছিল আমাকে হলি ক্রসে ভর্তি করানোর, কিন্তু হলি ক্রসে ভর্তি পরীক্ষাও দিয়েছিলাম এবং টিকেও গেছি। কিন্তু যখন ভর্তি ডেট দিয়েছে ঠিক তখনই বাসায় হচ্ছে প্রচুর বন্যা হয়, আর যথেষ্ট পরিমাণে টাকাও ছিল না। তখন আসলে সময়টা খুব খারাপ যাচ্ছিল যে আমি ভর্তি পরীক্ষায় টিকেও গেছি, তারপর হলি ক্রস একটা নামকরা স্কুল, যার কারণে আমি ওখানে ভর্তি হতে চাচ্ছিলাম। ঠিক এই সময় এই পরিস্থিতিতে আসলে ভর্তি হওয়াও সম্ভব না। সেন্ট জোসেফের যে প্রিন্সিপাল নমিতা সিস্টার, উনি আমাকে বলেন যে কোনো সমস্যা নাই, তোমার যদি ওখানে থাকার মতো পরিস্থিতি না হয় তাহলে আবার আমার কলেজে চলে আসো। উনি মায়ের মতো আবার নিজের কাছে আমাকে ডেকে নিলেন এবং আমার কলেজের সম্পূর্ণ খরচটা ফ্রি করে দেন। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আসলে আমি কি করব বুঝতে পারতেছিলাম না, কারণ বাবার যথেষ্ট পরিমাণে টাকা নাই, আবার আমার ভাই বোনরা আমার খরচ বহন করতে পারতেছিলেন না। যখন আমি পারতেছিলাম না পড়াশোনার মধ্য দিয়ে, তখন বাবা বললেন যে না, তুমি ফিরে আসো, তুমি একটা জব খুঁজো, যেহেতু ইন্টার পর্যন্ত পড়ছো। তাদের ধারণা আছে ইন্টার পর্যন্ত পড়লে বোধহয় আমি অনেক কিছুই করতে পারবো বা পড়াশোনা শেষ, এভাবে মনে করতেন। সেই হিসেবে বাবা বলতো যে চলে আসো, এত কষ্ট করার দরকার নাই, বাসায় জব করো। কিন্তু আমারও তো স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব বা ভালো একটা জায়গায় যাব। ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমি টিউশন করাইতাম। ওই টিউশন করানোর পরে যে আমার কিছু জমানো টাকা, ওই জমানো টাকা দিয়ে আমি কোচিংয়ে ভর্তি হই। রাত 11টা থেকে আমি সকাল 6টা পর্যন্ত পড়াশোনাটা করতাম। দুপুরে কোচিংয়ে যেতাম এবং পরীক্ষা দিতাম। এভাবে চলতে থাকতো আমার পরীক্ষার প্রস্তুতি। তখন আবার আমার চিকনগুনিয়া হয়, এমন পরিমাণে অসুস্থ হয়ে পড়ছিলাম যে বিছানা থেকে উঠতেই পারি না। আসলে অসুস্থ অবস্থায় আমি রিক্সা নিয়ে চলে যাই ভর্তির অ্যাপ্লিকেশন করতে। আমিও প্রস্তুতি নিতে থাকলাম, যা হবে হবে। প্রস্তুতি ভালো থাকার সত্ত্বেও পরীক্ষার ঠিক 3 দিন আগে আমার বাবার চোখের অপারেশন হয়। আসলে সময় তো খুব খারাপ ছিল। পরে ঢাকা ভার্সিটিতে গিয়ে আমার মেডিকেল অ্যাডমিশন পরীক্ষাটা হয় এবং সেদিনও আমি কাউকেই পাই নাই যে আমাকে একজন সঙ্গী দিবে। আমি রাস্তা চিনি না, জায়গা চিনি না, আমি একা একাই গিয়েছি। আমি সকাল থেকে না খেয়ে আছি। সকাল থেকে আমি অপেক্ষা করতেছি যে কেউ আসুক। আমার ইচ্ছে ছিল যে আমাকেও কেউ সঙ্গী দিক, কিন্তু আমি কাউকে পাচ্ছিলাম না, কাউকে কল দিয়েও পাচ্ছিলাম না আসলে।
নিজেকে খুব অসহায় লাগছিল তখন। যখন পরীক্ষার হলে ঢুকবো ঠিক তার আধা ঘন্টা আগে আমি একজন দাদাকে কল দিয়ে পাই, অরুণ দাদা। উনি আমাকে হল চিনাই দেয় এবং হলে পৌঁছায় দিয়ে আসেন। 2 নাম্বার টার্গেটে ছিল যে আমার কৃষি বিশ্ববিদ্যালয়ে আসবে। এজন্য আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিতে থাকি এবং ডেন্টালের প্রিপারেশন নিতে থাকি। আমার ভার্সিটির কোনো প্রিপারেশন ছিল না। তারপরেও ভাবলাম যে আমার কোনো একটা জায়গায় আসতেই হবে। এই চিন্তা থেকে আমি আবার জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাই এবং জাহাঙ্গীরনগরে যখন আমি 2য় দিন পরীক্ষা দিচ্ছিলাম ঠিক তখনই আমি যে আপুদের সাথে ছিলাম ওই আপুরাই হচ্ছে আমার রেজাল্টটাই দেখে দেয় এবং ওনারা বলেন যে আমার চলে আসছে রাঙামাটি মেডিকেলে। আমি একবার শুধুমাত্র আমার বাবাকে জিজ্ঞাসা করি যে আমার তো ডাক্তারি পড়ার সুযোগ হয়েছে, এখন আমি কি করব? বাবা এক কথায় বললেন যে তোমার আর কোনো কিছু পড়া লাগবে না, তুমি ডাক্তারিটাই পড়ো। বাবার এক কথাতেই হচ্ছে আমিও চলে আসি এবং রাঙামাটি মেডিকেলেই ভর্তি হই। মেডিকেলে ভর্তি হওয়ার পর সবকিছুই ভালোই যাচ্ছিল। নতুন কলেজ, নতুন ফ্রেন্ড, সবকিছুই ভালো লাগতেছিল। কিন্তু আসলে তখনও একটা প্রতিকূল অবস্থায় ছিলাম। সেটা হচ্ছে আমি ভর্তি হওয়ার জন্য যে পরিমাণ আমার বাবা টাকা খরচ করেছেন, এরপরে বাবার পক্ষে এটাই সম্ভব ছিল না যে আমাকে বই কিনে দেওয়ার এবং বোন সেট কিনে দেওয়ার। আমি তখন কাউকে সঙ্গেও পাচ্ছিলাম না যে আমার সঙ্গে কেউ বোনস কিনবে। সবাই যে যার মতো কিনে নিয়েছে ভর্তি হওয়ার আগে থেকে। আমি বই ছাড়া ক্লাস শুরু করি। কোনো সময় আমার ফ্রেন্ডের থেকে কোনো বই আমি লাইব্রেরি থেকে নিয়ে নিই। এভাবে হচ্ছে পড়াশোনা শুরু করি। মেডিকেল কলেজেরই একজন সিনিয়র বড় ভাই আমাকে মেডিকেলের ফার্স্ট বর্ষে সব বইগুলো একসাথে দিয়েছেন। আরেকজন বড় ভাই তিনি আমার থেকে 2 ব্যাচ সিনিয়র, তিনি আমাকে বোনস এসে দিয়ে যান। আসলে এটা কি বলবো, ঈশ্বরের একটা আশীর্বাদ ছিল আমার জীবনে। আমি কখনো ভাবি নাই যে এরকম আশীর্বাদ পাবো। ওই বোনস এবং বইগুলো কিনতে হলে আমার হয়তোবা 50 থেকে 60,000 টাকা চলে যেত। আমার আগেও 3 জন সিনিয়র বড় ভাইরা ছিলেন ডাক্তার। কিন্তু মেয়েদের মধ্যে আমি 1ম। আমার যা সাফল্য আসলে সবকিছু আমার মা-বাবার জন্যই। আমার ইচ্ছা আমার নিজের এলাকায় থাকবো। কারণ ওখানে ওরা ঠিকমতো সেবা পাচ্ছে না প্রথমত। আর তারা নিজের মনের মতো হচ্ছে নিজের রোগ সম্পর্কে আসলে বুঝাইতে পারে না বা তারা যা বুঝায় ডাক্তাররা ঠিক সেভাবে বুঝতে পারে না। যার কারণে আমি মনে করি প্রত্যেক জাতির এবং প্রত্যেক এলাকায় ডাক্তার থাকা উচিত। তো সেই হিসেবে আমি যেহেতু সুযোগ পেয়েছি তাদেরকে সেবা করার, আমি তাদের পাশে থাকবো এবং আমি পাশে থাকলে হয়তোবা তাদের বিষয়টা বা তাদের রোগ সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবো এবং তারাও ভালো চিকিৎসা পাবে। আমি এটাই মনে করি।